বেলা দুপুর 1টা, টিএসসিতে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তে ফোন এলো। সাধারণত আমার ফোনে কথা বলতে ইচ্ছে করে না, তাই বেশিরভাগ ফোন কলই আমি রিসিভ করি না। কে ফোন করেছে দেখার জন্য স্ক্রিনে তাকালাম। দেখলাম লেখা ভেজাল। এই নাম্বার থেকে কল আসলে একান্ত বাধ্য না হলে সাধারণত আমি তার ফোন ধরি। এখনও ধরতে ইচ্ছে করছে না, কিন্তু সে অনবরত ফোন করেই যাচ্ছে। সম্ভবত সেও ঠিক করেছে ফোন না ধরা পর্যন্ত সে থামবে না। 13 বার কল করার পর 14 বারের সময় ইচ্ছির বিরুদ্ধেই ফোন রিসিভ করলাম। ওপাশ থেকে ভেজালটা বলে উঠল, ওই কুত্তা, তুই ফোন ধরস না কেন? প্লিজ কুত্তা বলবি না, গায়ে লাগে। যদি একান্তই গালি দিতে মন চায় তাহলে বড় জোর কুকুর বলতে পারিস। কথা পেঁচাবি না একদম। আগে বল, তুই ফোন ধরছিস না কেন? এই তো ধরলাম। তোকে আমি এই পর্যন্ত প্রায় 1 লক্ষ বার ফোন করেছি। মিথ্যে বলবি না একদম। এই পর্যন্ত মাত্র 13 বার ফোন করেছিস। 14 বারের মাথায় আমি ফোন রিসিভ করেছি। ও তাই? তাহলে এক কাজ কর, তুই ফোন রাখ, আমি আরও 9986 বার কল করি, তারপর ধরিস। ঠিক আছে, তোর যখন ইচ্ছে তাহলে সেটাই কর। বলেই লিজাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে ফোনের লাইন কেটে দিলাম। আমি জানি এই ভেজাল এখন অনবরত ফোন করেই যাবে, আর সেটাই হচ্ছে, একের পর এক কল দিয়েই যাচ্ছে। ঠিক করলাম আরও 9986 বার ফোন করার পরেই ফোন রিসিভ করব, কিন্তু 18 বার ফোন করার পর আর ফোন এলো না। আমিও হাফ ছেড়ে বাঁচলাম। প্রায় 5 মিনিট পরে আবার ফোন এলো, তবে এবার ভেজাল না, এবার স্ক্রিনে লেখা জম। এখন আর কোনো উপায় নেই, ফোন ধরতেই হবে, না হলে আমার গৃহহারা হতে হবে। বাবা কল করেছেন, তাকে আমি প্রচণ্ড ভালোবাসি এবং সেই সঙ্গে জমের মতো ভয় পাই। আমার মতে তিনি পৃথিবীর সবচেয়ে একরোখা আর রাগী ব্যক্তি, যার কারণে তাকে আমি জম বলেই ডাকি। অবশ্যই তা মনে মনে। উনি সবসময় আমার সঙ্গে সংক্ষিপ্ত কথা বলেন, কোনো বাক্যই সম্পূর্ণ করে বলেন না। আমিও সবসময় তার সঙ্গে এক কথায় উত্তর দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখন কোথায়? জি আব্বু, টিএসসিতে। ব্যস্ত? জি না। লিজা কল করছে, ধরছো না কেন? খেয়াল করিনি, সরি। তাড়াতাড়ি কল ব্যাক করো। বলেই কোনো কিছু বলার সুযোগ না দিয়েই লাইন কেটে দিলাম। এখন আর দেরি করা যাবে না, সঙ্গে সঙ্গেই ভেজালকে ফোন দিলাম। এক রিং হতেই ফোন রিসিভ করলো। ওই কুকুর, তুই আমার ফোন কাটলি কেন? ধন্যবাদ কুত্তা না বলার জন্য। তুই আমার ফোন কাটলি কেন? তুই না বললি তুই আরও 9986 বার ফোন করবে? তুই কি আমার সাথে ফাজলামি করস? অবশ্যই না। তুই কি আমার ভাবি না শালি লাগিস যে তোর সাথে আমি ফাজলামি করব? শোন, তোকে আমি 10 মিনিট সময় দিলাম। 10 মিনিটের মধ্যেই তুই আমার বাসায় আসবি। সম্ভব না। কেন? আমার এত ফালতু সময় নেই। দেখ, না আসলে কিন্তু আমি সুইসাইড করব। সেটা একান্তই তোর ব্যক্তিগত ব্যাপার, তোর যা খুশি কর, তবুও আমি আসছি না। রাফি, আমি কিন্তু সিরিয়াস। আমিও সিরিয়াস। আচ্ছা আগে এইটা বলতো, তোর বাসায় কি দড়ি আছে? না। বিষ আছে? না। ঘুমের বড়ি আছে? না, নেই। কিন্তু তুই এইসব ফালতু প্রশ্ন কেন করছিস? ফালতু না, তুই সুইসাইড করার ব্যাপারে কতটুকু সিরিয়াস সেটা বোঝার চেষ্টা করছি। তাই নাকি? তা কি বুঝলি? বুঝলাম তুই সুইসাইড করার ব্যাপারে একদমই সিরিয়াস না। সিরিয়াস হলে এগুলো বাসায় এনে রাখতি, কারণ এগুলো ছাড়া সুইসাইড করা সম্ভব না। মনে রাখিস, আমার বাসায় কিন্তু বটি আছে। তোর মতো একটা স্মার্ট মেয়ে বটি দিয়ে সুইসাইড করবে, এটা কোনো কাজের কথা না। তুই বরং এক কাজ কর, তোর বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দে। এর মধ্যে তবুও কিছুটা আধুনিকতা আছে। ঠিক আছে, তাই করব। ছাদ থেকেই লাফ দেব। ওকে, গুড লাক। তার মানে তুই আসবি না? তুই তো সুইসাইডই করবি, তাহলে আর এসে লাভ কি? একেবারে না হয় দাফনে আসবো। রাফি, চিৎকার করিস না অযথা। আমি এত কম সময় টিএসসি থেকে তোর বাসায় যাব? যেইভাবে পারিস আয়। রিক্সা, সিএনজি, দরকার হলে হেলিকপ্টার নিয়ে আয়। আগে এইটা বল, কেন আসবো? সেটা আসলেই দেখতে পাবি। এখন কল রাখছি, শীঘ্রই চলে আয়। এটা বলেই লিজা কল কেটে দিল। লিজা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, সেই স্কুল লাইফ থেকে। আর আমি হচ্ছি ইমন। আমি আর লিজা উভয়েই একই ইয়ারে পড়ি, কিন্তু লিজা আর আমার ভার্সিটি আলাদা হওয়াতে দুজনেই আলাদা ভার্সিটিতে যেতে হয়। কিন্তু এতেই শান্তি নেই। এই মাইয়া যেখানেই থাক না কেন, আমার জীবন তেনা তেনা করেই তো ছাড়বে। আজকে আবার কিসের জন্য ডেকেছে কে জানে। আমি একটা সিএনজি নিয়ে লিজার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। না গেলে উপায় নেই, যেই ডেঞ্জারাস গুন্ডি মেয়ে না জানি আবার কখন কি করে বসে, তাই এর থেকে চলে যাওয়াটাই ভালো। প্রায় 40 মিনিট পর লিজার বাসায় এসে পৌঁছালাম। কলিং বেল দিতেই আন্টি এসে দরজা খুলে দিলেন। আমি সালাম দিয়ে ভেতরে সোফায় গিয়ে বসলাম। কিছুক্ষণ পর ভেজালটা আসলো, মানে লিজা। এসে বলতে লাগলো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে টেবিলে আয়। এটা বলেই আবার চলে গেল। আমি উঠে লিজার ভাই লিমনের রুমে চলে গেলাম ফ্রেশ হতে।
লিমন লিজার ছোট ভাই, ক্লাস 10-এ পড়ে। বয়সে ছোট হলেও ওর সাথে আমার বন্ডিংটা বেশ ভালো। দেখে মনে হবে আমি লিজার না, লিমনেরই ফ্রেন্ড। আমাকে দেখে লিমন বলল, আরে আরে, দুলাভাই যে, তা কখন আসলেন? এই হতছাড়া, আমি তোর কোন জনমের দুলাভাই হই রে? এক জনমে না এক জনমে তো হবেই, তাহলে ডাকলে দোষ কোথায়? কোনো জনমেই হতে চায় না ভাই। তোর এই গুন্ডি মার্কা বন্ডে কে বিয়ে করবে? যে করবে তার পুরোটা জীবনই ধ্বংস হয়ে যাবে। আসতে বল, লিজা আপু শুনলে কিন্তু আর রাস্ত রাখবে না। আর বাকি রাখছে এটা কি? তারপর আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে লিমনকে নিয়ে সোজা খাবারের টেবিলে চলে গেলাম। নিশ্চয়ই আজকে স্পেশাল কিছু রান্না করেছে, যার জন্য আমাকে এভাবে কুকুরের মতো দৌড়িয়ে আনিয়েছে। একটু পর লিজা বিরিয়ানি নিয়ে আসলো। না দেখে ঘ্রাণ নিয়েই বুঝতে পারছি এটা বিরিয়ানি। এই নে, আজকে বিরিয়ানি বানিয়েছি স্পেশালি তোর জন্য। কেন? আমি কি এমন করেছি যার জন্য এত স্পেশালিভাবে রান্না করেছিস? কাজ তো কিছুই করিসনি, ভাবলাম রাস্তার কুকুরদেরকে একটু ভালো মন্দ রান্না করে খাওয়াই, ওদেরও তো খিদে লাগে। তাহলে এখানে দিচ্ছিস কেন? রাস্তায় নিয়ে যা, কুকুরের কি অভাব আছে? ঘরে 2-3টা জলজ্যান্ত কুকুর থাকতে বাহিরে কেন যাব? এই, তুই কুকুরটাকে বলছিস? আমাদের দেখে কি তোর কুকুর মনে হয়? বিশ্বাস না হলে নিজেরাই গিয়ে আয়নায় দেখ। লিমন বাদ দে তো, চুপচাপ খা। এর মাথা গোবরে ভরা, কারণ ও একটা গরু, আর গরুর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় না। ঠিক বলেছ, এবার খাবার দেই, সব ঠান্ডা হয়ে যাচ্ছে। লিজা আমাদেরকে খাবার বেড়ে দিল। ওর হাতের রান্না আসলেই অনেক মজা, যার কারণে কোনো কিছু রান্না করলে আমি আশাটা মিস করি না। খাওয়া দাওয়া শেষে আমি আর লিমন বসে গেম খেলছি, তখনই আন্টি আসলেন। তোমার বাবা মা কেমন আছেন রাফি? এই তো আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আপনার আর আঙ্কেলের শরীরটা কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। ভাবছি তোমাদের বাসায় যাব একদিন, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমার বাবা মায়ের সঙ্গে আলোচনা করতে। কি গুরুত্বপূর্ণ বিষয় আন্টি? তোমার আর লিজার বিয়ের বিষয়ে। আন্টির মুখে এমন কথা শুনতেই আমার বুকে ভেতরটা হালকা কেঁপে উঠল। আসলে এমনিতেই সেই ছোটবেলা থেকে আমার আর লিজার বিয়ে ঠিক পড়া আছে, এতে অবশ্য আমাদের কারোরই কোনো আপত্তি নেই। কিন্তু সেটা আমরা ভবিষ্যতের চিন্তা ভাবনা ভেবে বসে আছি। হঠাৎ এখন এসব বিয়ে টিয়ের কোনো প্ল্যান নেই আমার। কিন্তু আজকে আন্টি এমন হুট করে এসব বলায় একটু অস্বস্তিতে পড়ে গেলাম। আন্টি, এত তাড়াতাড়ি? আমাদের পড়াশুনো তো এখনো শেষ হয়নি। হ্যাঁ জানি শেষ হয়নি, কিন্তু রাফি একটু ভেবে দেখো, দুজনেই প্রাপ্তবয়স্ক। এভাবে একে অপরের সাথে দেখা করা, কথা বলা, বিষয়টা অন্যরকম দেখায়। আশেপাশের মানুষ অন্য কিছু ভাবে। তাছাড়া তোমাদের বিয়ে তো ঠিক করাই আছে সেই কবে থেকে, তাহলে করলে সমস্যা কোথায়? বিয়ের পরও তো পড়াশুনো করা যায়। আর আমি তো বলছি না যে বিয়ে করলেই তোমাকে লিজার সকল দায়িত্ব নিতে হবে, এটা আমরা কখনোই বলবো না, যতদিন না তুমি নিজ পায়ে দাঁড়াচ্ছ। আর তুমি তো বুঝার একটা ছেলে, আশা করি আমার কথা বুঝতে পেরেছ। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, আচ্ছা আন্টি, আপনি আব্বু আম্মুর সাথে কথা বললেন, ওনারা যা ভালো মনে করেন সেটাই হবে। তারপর আন্টি আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে চলে গেলেন, আর বসে বসে ভাবতে লাগলাম কি করা উচিত। তখনই লিজার রুমে আসলো। আমি বললাম, লিজা, তোর সাথে কিছু জরুরি কথা আছে। বল, কি কথা? এখানে না, বাহিরে চল কোথাও। ওকে, তুই একটু বস, আমি কাপড়টা চেঞ্জ করে আসছি। ওকে। একটু পর লিজাকে নিয়ে একটা পার্কে গেলাম। তারপর সেখান থেকে বাদাম কিনে দুজনে খেতে লাগলাম। কি বলবি বল। এখন যে কথাগুলো বলবো সিরিয়াস ভাবে নিবি, অর্থাৎ কোনো ফাজলামো করবি না। আচ্ছা বাবা, আগে বল তো, আমার তো আর তর্স হইছে না। আন্টি কি তোকে কিছু বলেছে? না তো, কোন বিষয়ে? আমাদের বিয়ের বিষয়ে। না, আমাকে তো কিছু বলেননি। কেন, তোকে কি কিছু বলেছেন? একটু আগেও বললেন। কি বলেছেন? এই যে আমার আব্বু আম্মুর সাথে কথা বলবেন আমাদের বিয়ের বিষয়ে, ওনারা চান আমরা এখনই বিয়ে করে নেই। তারপর? আমি প্রথমে একটু মানা করলাম, কিন্তু উনি বললেন আশেপাশের মানুষ নাকি অনেক কিছু বলে। তারপর আমি বললাম আব্বা আম্মুর সাথে কথা বলতে, ওনারা যা ভালো মনে করেন। ও, তাহলে তুই কি চাস? মানে এখন বিয়ে করতে কি তোর কোনো আপত্তি আছে? থাকলে বল, সমস্যা নেই, আমি বাবা মাকে বুঝিয়ে বলবো। আরে, আমার কেন আপত্তি থাকতে যাবে? আমার কথা হচ্ছে আমি এখনো বেকার, কিছুই করি না। বিয়ে করলে যে তোর ভরণ পোষণ নিব, সেই এবিলিটিটা তো আমার নেই। শুধুমাত্র এইটার জন্য? আমি তো আরো ভেবেছিলাম কি নাকি। এটা তোর কাছে সামান্য হলেও আমার কাছে বিরাট কিছু। দেখ, এত আজে বাজে না ভেবে সবাই যা ভাবছে আমার মতে সেটাই শ্রেয়। অন্তত তো আমি চিন্তা থেকে মুক্ত হব। তোর আবার কিসের চিন্তা? এই যে তোকে নিয়ে। আর কত এভাবে পাহারা দিয়ে রাখবো? কখন জানি আবার কোনো মেয়েকে নিয়ে পালিয়ে যাস। পালানোর হলে আরো অনেক আগেই পালাতাম, তোর মতো গুন্ডির সাথে থাকতাম না। কি? আমি গুন্ডি? নয়তো কি, সারাদিন শুধু হুমকির মধ্যে রাখিস।
গুন্ডি হওয়ার মতো তেমন কোনো কাজই আমি করিনি, কিন্তু ভবিষ্যতে অবশ্যই করব, এর থেকেও বেশি। আমিও হাত পা ভেঙে শিকল দিয়ে বেঁধে রাখব, তখন দেখব কিভাবে গুন্ডামি করিস। সময় আসুক, দেখা যাবে কে কার হাত পা ভেঙে শিকল দিয়ে বাঁধে। এখন বল তুই কি চাস? আন্টি যদি বাবার সঙ্গে কথা বলেন, উনি 100% শিওর রাজি হবেন, আর তখন আমারও রাজি হতে হবেই। যদি রাজি না হই তাহলে মায়ের একটাও মাটিতে পড়বে না। দেখ রাফি, আমি চাই না তোর মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতে, এতে কেউই সুখী হব না। তোর যেহেতু এখন করার ইচ্ছে নেই, ওকে ফাইন, আমি ম্যানেজ করে নিব সবটা। আমি কখন বললাম যে রাজি না? আমি তো শুধু বাস্তবতা তুলে ধরেছি। আমার মেন সমস্যা হচ্ছে আমি বেকার। লিজা কিছুক্ষণ চুপ থেকে বলল, আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি? আমরা এখন বিয়ে না করে কাবিন করে রেখে দেই, এতে পরিবারের কথাও ঠিক থাকলো, আমাদের কথাও ঠিক থাকলো। কাবিন করে আমি আমার বাসায় থাকলাম, তারপর তুই যখন কিছু করবি তখন ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করব, কি বলিস? আসলেই তো, এটা তো ভেবে দেখিনি। এটা বললে অবশ্যই সবাই মানবে। তাহলে এটাই ফাইনাল। ওকে। কেটে গেল কিছুদিন। লিজার আম্মু এসে আমার আব্বুর সাথে এ ব্যাপারে কথা বলল। পরে আব্বু আমার সাথে এসে কথা বললে আমি বলি কাবিন রাখার কথা, কিন্তু উনি বারবারই সেটা মানা করে দেন। বলেন এসব বাড়তি ঝামেলা, সোজা বিয়েই করতে হবে, উনি সব ব্যবস্থা করবেন। কি করার, বাপের কথা ফেলার মতো সাধ্য আমার নেই, আর কখনো হবেও না। শুরু হলো বিয়ের আয়োজন। একদিকে খুশিও লাগছে, আবার অন্যদিকে দুঃখ, কারণ যেই গুন্ডি মেয়ে বিয়ে করতেছি জীবনটাকে একদম জাহান্নাম বানিয়ে ছাড়বে। আজকে আমার আর লিজার গায়ে হলুদ। আমি লিজাকে সারপ্রাইজ দিতে ওর বাসায় যাই, সে অনেক খুশি হয়। দুজনেই খুব আনন্দ করলাম, ছবি তুললাম, মনে হচ্ছে সবকিছুই আমাদের ঘিরে। বিয়ের দিন সকাল থেকেই আমি অনেক বেশি এক্সাইটেড। এই দিনটাকে নিয়ে একটা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। লিজা তো সকাল থেকেই ফোনে আমার পেছনে লেগে আছে, ঠিক সময় যেন চলে যাই, সুন্দরভাবে যেন রেডি হই। মনে হচ্ছে বিয়ে না, এক্সাম দিতে যাচ্ছি। আরে ভাই, বিয়ের দিন কে না যায় সময় মতো যেতে? এই মেয়ের তো দেখছি ধৈর্য অনেক কম। যাই হোক, অবশেষে বিয়ে বাড়ি মানে আমার হবু শ্বশুরবাড়িতে পৌঁছালাম। চারিদিকে প্রচুর মানুষ, কেউ ছবি তুলতে ব্যস্ত, আর কেউ খেতে। বিয়েতে মূলত মানুষ এই দুটি কারণেই বেশি আসে, খাওয়া আর ছবি তোলা। আমি নতুন জামাই, তাই স্টেজে এতিমের মতো একা বসে আছি। একা থাকার কারণ হলো আমার হারামি বন্ধুগুলা কেউ খাওয়াতে ব্যস্ত, তো কেউ মেয়ে পটাতে ব্যস্ত। এদিকে কাজী সাহেব এসে আমাকে মন্ত্র পড়িয়ে জেলে বন্দি করে দিলেন আজীবনের জন্য, মানে কবুল পড়িয়ে বিয়ে আর কি। একটু পর আমার শালাশালিরা এসে আমাকে নিয়ে কোণের স্টেজে গেল, যেখানে লিজা বসা আছে। স্টেজে যেতেই একদল চালাবাজি আমাকে ঘিরে ধরল। বউয়ের মুখ দেখতে হলে নাকি তাদেরকে আগে টাকা দিতে হবে। এটা আবার কেমন কথা? আপনারাই বলেন, এত কষ্ট করে এত টাকা খরচ করে বিয়ে করতে আসছি, এখানেও আবার টাকা চায় তারা? আগে জানলে পালিয়ে বিয়ে করতাম, অন্তত এই টাকাগুলো তো বেঁচে যেত। যাই হোক, কি আর করার, মান সম্মানের তো একটা ব্যাপার আছে, তাই টাকাগুলো দিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে লিজার পাশে গিয়ে বসলাম। লিজা তো লজ্জায় একদম শেষ, যেন মনে হচ্ছে আজই আমাদের প্রথম দেখা হলো, অথচ বিয়ের আগ পর্যন্ত কত কাণ্ডই না করলো। ক্যামেরাম্যান আমাদের ছবি তুলছে, সাথে অনেক আত্মীয়রাও আমাদের ছবি তুলছে। আজকে কেন জানি নিজেকে খুব সেলিব্রিটি মনে হচ্ছে। আসলে এই দিনে সবাই সেলিব্রিটি থাকে, কারণ পুরো অনুষ্ঠান জুড়ে শুধুমাত্র বর আর কনেই স্পেশাল থাকে। বিয়ের পর্ব শেষ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলাম। লিজা অনবরত কান্না করে যাচ্ছে, যা দেখে আমি রীতিমতো আরো অবাক হলাম। এই মেয়ে কান্নাও করতে পারে? এই এত বছরে আমি একদিনও লিজাকে কান্না করতে দেখিনি, আজই প্রথম দেখলাম। কান্না করে মেকআপের প্রায় 12টা বেজে গেছে, চোখের নিচে আইলাইনারটা নষ্ট হয়ে গেছে, যার কারণে লিজাকে দেখতে একদম অন্যরকম লাগছে। আমি অনেক কষ্টে নিজের হাসি চাপালাম। যতই হোক সিরিয়াস থাকতে হবে, কিন্তু শেষমেশ আর কন্ট্রোল করতে পারলাম না, অনবরত হেসেই যাচ্ছি। লিজা আমাকে হাসতে দেখে ভীষণ রাগ করল। এত হাসি আসছে কোথা থেকে? আমি এখানে কান্না করছি আর নিজে বেহায়ার মতো হাসছে। আমি কি ইচ্ছে করে হাসছি নাকি? তোর মুখটা একবার আয়নায় দেখ, কান্না করে মেকআপের একদম 12টা বাজায় দিয়েছিস। হেসে নে যা হাসার, আমার তো মেকআপের 12টা বেজেছে, কিন্তু তোর যে জীবনের 12টা বাজবে সেইটা জেনে রাখ। মুহূর্তেই আমার হাসি উধাও হয়ে গেল। যেই ডেঞ্জারাস মাইয়া, আল্লাহ জানে আবার কি করে বসে। মনে মনে দোয়া দুরুদ পড়তে লাগলাম। কিছুক্ষণের মধ্যে বাসায় এসে পৌঁছালাম। আমি লিজাকে কোলে করে নিয়ে ভেতরে প্রবেশ করলাম, তারপর ওকে সোফায় বসালাম। বড় ভাবি তারা মিলে কিসব যেন নিয়ম কানুন করছে। আমি আর সেদিকে না থেকে নিজের রুমে চলে গেলাম। গরমে অবস্থা একদম নাজেহাল। শেরানিটা খুলে ছুঁড়ে ফেললাম। এটা এখন মূল্যহীন, তাই এত যত্ন করার কোনো দরকারই নেই। গোসল করে একটা টি শার্ট আর ট্রাউজার পরলাম। এতক্ষণে লিজাকে আমার রুমে নিয়ে আসা হলো।
পুরো রুমটাই ফুল দিয়ে সাজানো, সবাই আমাকে এবং লিজাকে নিয়ে টানাটানি করছে। আমি লজ্জার সেখান থেকে বের হয়ে গেলাম। একদম ঢুকলাম রাত 12টায়। অবশ্য আরও আগেই আসতাম, কিন্তু আমার হারামি বন্ধুগুলো আমাকে কিছুতেই ছাড়ল না, তাই শেষমেশ জোর করে সেখান থেকে পালিয়ে এলাম। রুমে ঢুকতেই লিজা আমার দিকে তেড়ে আসলো। আমি ভয়ে 2 পা পিছিয়ে গেলাম। এই বদমাস, কয়টা বাজে হ্যাঁ? 12টা। আবার সাথে নির্লজ্জের মতো বলছিস। সেই যে বের হয়েছিলি, এর মধ্যে কি একটাবারও আমার খোঁজ নিয়েছিস? কি করছি না করছি, এর মধ্যে এত এত রাত হলো, আমি এতক্ষণ ধরে একা একা বসে আছি, সেদিকে কি কোনো খেয়াল আছে তোর? সরি, আসলে বন্ধুরা আসতে দিচ্ছিল না। তাই নাকি? তো আসলি কেন? ওদের সাথেই থাকতি, বাসরটা ওদের সাথেই করতি। ছি ছি, কি বলিস এসব? বউ থাকতে ওদের সাথে কেন? তাছাড়াও আমি কি গে নাকি? সেইটা তো তুই ভালো করে জানিস। আমি কি করে বলবো? আমি কি পরীক্ষা করে দেখেছি নাকি? মানে কি? তুই কি আমার পুরুষত্বের দিকে আঙ্গুল তুলছিস? জানি না। এখন তোর শাস্তি হলো তুই 100 বার কান ধরে উঠবোস করবি। কি ফাজলামো করিস আমার সাথে? তুই কি আমার দুলাভাই লাগিস যে তোর সাথে ভাজলামো করব? কানে ধরতে বলছি মানে ধরবি। অসম্ভব, এই বয়সে এসে কানে ধরা, তাও আবার আমি? তুই ধরবি, তোর দাদাও ধরবে। তাহলে আমার দাদারে দিয়েই ধরা, তবুও আমি ধরব না। ধরবি না? না। ওকে, ওয়েট। এটা বলেই লিজা একটা ঝাড়ু হাতে নিল, তারপর আমার দিকে তেড়ে আসলো। আমি এক দৌড়ে অন্যদিকে চলে গেলাম। এই কি করছিস? কি ঝাড়ু নিচ্ছিস কেন? তোকে পিটাতে। কানে তো ধরবি না, তাই এর বদলে 100টা মার খা। লক্ষ্মী বউ আমার, এমন করে না। এতটা মার খাইলে আমি আর বেঁচে থাকবো না। ঠিক আছে, তাহলে কানে ধর। লিজা, ধরবি? আচ্ছা ওকে, যা 10 বার। 100? এতবার উঠবোস করলে মরেই যাব। আই ডোন্ট কেয়ার। লিজা প্লিজ দয়া কর। আচ্ছা যা, 50 বারের নিচে কমতে পারবো না। কি আর করার, শুরু করলাম। কানে ধরে উঠবস। প্রায় 20 বার করতেই আমার অবস্থা তো একদম নাজেহাল। এমনিদিন সারাদিনের পেরেশানি, তার মাঝে আবার এইসব, মনে হচ্ছে আর বাঁচব না। লিজা আমার এই অবস্থা দেখে বলল, আজকের জন্য এতটুকুই এনাফ। তুই বউ নাকি শত্রু? যেইটা তুই ভালো মনে করিস। জামাইয়ের সাথে কেউ এমন করে? কেউ না করলেও আমি করি। তুই যে এত খারাপ আগে বুঝি নাই। বুঝতে দিলে কি আর বিয়ে করতে? এমনিতেই কত জোর জবরদস্তি করে বিয়ে করতে হলো, তাও আঙ্কেলের উশিলায়। আঙ্কেল মানে? আব্বু। হ্যাঁ। তার মানে তুই আব্বুকে কান পড়া দিয়েছিস? কিসের কান পড়া? এই যে বিয়ের কথা, মানে আমি আব্বুকে বললাম কাবিন, কিন্তু আব্বু সোজা মানা করে দিয়ে বলল বিয়ে। এসব কি তোর প্ল্যান? ইয়েস। তাই তো বলি, আব্বু তো এভাবে না করার কথা না। উনি তো সবই জানেন তুই চালাকি করে এমনটা করেছিস। না করে উপায় আছে। তুই যা শুরু করেছিলি, আমার তো ভয় হচ্ছিল কখন না আবার পোল্টি মেরে দিস, তাই আমি আর কোনো রিস্ক নিতে চাইনি। তুই তো দেখছি মির্জাফরের থেকেও খারাপ। তোর নাম লিজা না হয়ে ঘসেটি বেগম হওয়া উচিত ছিল। তোর ইচ্ছে হলে ডাকতে পারিস, আমার কোনো আপত্তি নেই। বিশ্বাসঘাতক একটা। মনে রাখিস, বিশ্বাসঘাতকতা করলেও সেটা তোর আমার ভালোর জন্যই করেছি। ভালো না ছাই, এখন তো মনে হচ্ছে জীবনটাই নিজ হাতে ধ্বংস করলাম। ভুল, এখনো ধ্বংস হয়নি, তবে এবার থেকে হবে। তবে ধীরে ধীরে, ডিয়ার জামাই। একটা গান খুব মনে পড়ছে। তাই নাকি? বল তাহলে। একটা ভুল মানুষের হাতে আমি রাইখা ছিলাম হাত, তার প্রেমেতে পইরা আমার জীবনটা বরবাদ। আমি সামনে পিছে না ভাবিয়া একই করলাম, নিজের পায়ে নিজেই আমি কুড়াল মারলাম। একেবারে বিচ্ছিরি গান, কই থেকে শিখিস এসব? একটা রোম্যান্টিক গানও তো গাইতে পারিস। তোকে তোকে দেখলে আমার রোম্যান্টিক গান মাথায় আসে না, এসবই আসে। তা তো আসবেই, যেমন তুই তেমন তোর মাই।